হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমি তোমাদেরকে শোনাবো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক রোমিও জুলিয়েট। তাহলে চলো আর দেরি না করে আমরা ঝটপট শুরু করি। ইতালির মতো সুন্দর দেশ পৃথিবীতে বেশি নেই, আর ভেরোনার মতো সুন্দর শহরও ইতালিতে কম আছে। এই শহরে এক রাজা আছেন, আর আছেন অনেকগুলি অভিজাত পরিবার। অর্থ আর সম্মানের দিক দিয়ে যারা প্রত্যেকেই রাজার প্রায় সমান। এদের ভিতর ধনে মানে সম্পদে সব সেরা যে দুটি বংশ, তারা হচ্ছেন ক্যাপিউলেট আর মন্টেগু। এই দুটি বংশের ভিতর শত্রুতা চলছে আজ বহু যুগ ধরে। কবে কত পুরুষ আগে যে এদের ভিতর কলহ বিবাদের সূচনা হয় তা এখন আর কেউ জানে না। লোকে শুধু এইটুকু জানে যে যতদিনের ইতিহাস তাদের জানা আছে তত দিন ধরে মন্টেগু আর ক্যাপিউলেটের ভিতর তারা সাপে নেউলের মতো রেষারেষি দেখে আসছে। পরস্পরের খুঁত খুঁজে বেড়ানো, সুযোগ পেলেই পরস্পরের ক্ষতির চেষ্টা করা, রাজপথে দেখা হলেই তরোয়াল খুলে একজন আরেকজনের বুকে চালিয়ে দেওয়া, এই সব ওই দুটি বংশের যাবতীয় লোকের নিত্যকার কাজ, এমনকি ভৃত্যদেরও। সেদিন এ পক্ষের ছুটি, সেদিন এ পক্ষের দুটি ভৃত্যের সাথে ও পক্ষের দুটি ভৃত্যের পথে দেখা হয়ে গেল। যেই না দেখা হওয়া দুই একটা ঠাট্টা বিদ্রুপ, গালিমন্দের পরেই হাতিয়ার খুলে শুরু হলো লড়াই। বেনভোলিও নামে মন্টেগু বংশের এক যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল। সে এলো ওদের থামিয়ে দেওয়ার জন্য। এমন সময় ক্যাপিউলেট গোষ্ঠীর টাইবল্টের আগমন হলো সেখানে। সে আবার অতি বদরাগী যুবক। এসেই কোনো কথায় কান না দিয়ে সে বেনভোলিওকে আক্রমণ করে বসল। শুরু হলো একটা ঘোরতর অশান্তি। শহরের লোকেরা এরকম অশান্তি পছন্দ করে না। হাঙ্গামা হলে শহরের কাজকর্মও ঠিকমতো চলে না। যারা কোনো দলের নয় তাদের মাথায়ও দৈবাৎ এক আধটা আঘাত লেগে যায়। তাই তারা লাঠি সোটা নিয়ে এলো গোলমাল থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে অনেকখানি। মন্টেগু ও ক্যাপিউলেট দুই দলেরই বহু লোক দুই দিক থেকে এসে পড়েছে। বিরাট একটা দাঙ্গা বেঁধে উঠল দেখতে দেখতে। মন্টেগু লড়ছে ক্যাপিউলেটের সঙ্গে, আর দুই দলেরই সঙ্গে লড়ছে সাধারণ নাগরিকেরা। একটা তুমুল ব্যাপার। দুই পরিবারের মূল কর্তারা দুজনেই বৃদ্ধ, কিন্তু বুড়ো হলেও তাদের দাপট একটুও কমেনি। গোলমালের খবর পেয়ে তারাও ছুটে এলেন কোটি বন্ধ আঁটতে আঁটতে। আমার তরোয়াল কই, নিয়ে এসো আমার তরোয়াল, এই রকম হাঁক তাদের মুখে। ভাবখানা এই যে অস্ত্র হাতে পেলে দুই বুড়ো এখনই পরস্পরকে জবাই করে ফেলবেন। ওদিকে কিন্তু দাঙ্গার খবর পেয়ে রাজা এসে পড়লেন এই সময়ে। তিনি এর আগে বহুবার শাসন করে দিয়েছেন এই দুই ঝগড়াটে পরিবারকে। কিছুতেই এদের ঠান্ডা করতে না পেরে আজ তিনি কঠোর হয়ে এসেছেন। কাউকে কোনো কথা বলবার অবকাশ না দিয়ে তিনি তিক্ত স্বরে উভয় পক্ষকে তিরস্কার করলেন এবং ঘোষণা করে দিলেন যে এরপর আবার এই দুই পরিবারের ভিতর যদি বিবাদ হয় তবে দাঙ্গাকারীদের প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে। বৃদ্ধ মন্টেগুর একমাত্র পুত্র তরুণ রোমিও। ভেরোনায় রোমিওর মতো তরুণ আর একটিও নেই। যেমন তার অ্যাপেলোর মতো রূপ, তেমনি তার সুমিষ্ট ব্যবহার। সাহসে বীরত্বেও কারুর চেয়ে সে কম নয়। এক কথায় সব দিক দিয়েই সে যুবক সমাজের মাথার মণি। এই রোমিওর মন এখন বড় খারাপ। রাজপথে যখন মন্টেগু ক্যাপুলেটের দাঙ্গা চলছে
তখন সে নিজের মনের দুঃখে বিচরণ করছে নগর বাহিরের এক উপবনে। দুঃখের আর পার নেই বেচারির। বুকের ভেতর ধিকধিকি জ্বলছে তুষের আগুন, আর নাক দিয়ে ঘন ঘন বেরুচ্ছে দীর্ঘ নিঃশ্বাস। শহরের এক বড় বংশের সুন্দরী মেয়ে, নাম তার রোজালিন, তাকে সে বিবাহ করতে চায়। কিন্তু রোজালিন খুশি নয় তার ওপরে। কোনো উপায়েই রোমিও তার দেখা পাচ্ছে না আজ কয়েকদিন, আর সেই কারণেই মন তার এত খারাপ হয়েছে যে বন্ধুদের সঙ্গে মেলামেশা ত্যাগ করে সে পাগলের মতো বনে বনে ঘুরছে। তার দুই বন্ধু, বনভুলিও আর মার্কুশিও, দাঙ্গা থামতেই অনেক খোঁজাখুঁজি করে তারা বার করলো রোমিওকে। রোজালিনকে উপলক্ষ করে তারা দারুণ পরিহাস আর বিদ্রূপ শুরু করলো। তবু রোমিওর সেই এক কথা, কি করে তার একবার দেখা পাই, তার উপায় করে দাও। রাজপথে দাঁড়িয়ে কথা হচ্ছিল। একটি লোক এসে একখানা কাগজ মেলে ধরল তাদের সম্মুখে। লোকটি এদের চেনে না, চিনলে এদের ছায়াও সে মারাতো না। সে হলো ক্যাপিউলেটদের চাকর। কাগজখানা একটা তালিকা, ভেরোনার যত অভিজাত মহিলা ও পুরুষের নাম তাতে আছে। নেই কেবল মন্টেগু বংশের সাথে এতটুকু যার সম্পর্ক আছে এমন কারুর নাম। যা হোক, চাকরটাকে সেই তালিকা দিয়ে বৃদ্ধ ক্যাপিউলেট আদেশ করেছেন, যাও এই সব ভদ্রলোক ও ভদ্র মহিলাদের নিমন্ত্রণ করে এসো। আজ রাত্রে আমার বাড়িতে ভোজন করবেন তারা, এবং নাচ গানের উৎসবে যোগদানও করবেন। ক্যাপিউলেট খেয়াল করেননি যে তার এই ভৃত্যটি পড়তে জানে না, আর ভৃত্যটিও প্রভুকে সে কথা জানাতে লজ্জা পেয়েছে। টু শব্দটি না করে সে হাত বাড়িয়ে তালিকাটি নিয়েছে এবং রাস্তায় রাস্তায় একে ওকে ধরে তালিকা পড়াচ্ছে নিজের মতো। রোমিও পড়লেন, সিনিয়র মার্টিনো, তার পত্নী ও কন্যাগণ, কাউন্টি অ্যানসনেম ও তার ভগ্নীগণ, ভিত্রুভিওর বিধবা পত্নী, সিনিয়র প্ল্যাসেন্টিও ও তার ভাগিনেয়, আমার কাকা ক্যাপিউলেট ও তার স্ত্রী কন্যা, আমার ভাত্রুস পুত্রী রোজালিন, টাইবল্ট, লুজিও, হেলেনা। বাহ, বহু বড় বড় লোক, কোথায় নিমন্ত্রণ এদের? ভৃত্য উত্তর করল, এই যে আমাদের ওখানে। ওখানে? কোনখানে? আমার প্রভুর বাড়িতে। কে তোমার প্রভু? ওহো, তাই জানেন না বটে? ক্যাপিউলেট, ক্যাপিউলেট, ক্যাপিউলেট কর্তাই আমার মনিব। তার বাড়িতে বিরাট ভোজ। যাবেন, যদি আপনারা মন্টেগু দলের লোক না হন যাবেন, কিছু ভালো মন্দ খেয়ে আসবেন, সবাইয়ের জন্যই দ্বার খোলা, যাবেন। এই বলে ভৃত্য চলে গেল। রোমিওর মাথা ঘুরতে লাগলো একটি কথায়, রোজালিনের নাম আছে ওই তালিকায়। আজ সন্ধ্যায় সে ক্যাপিউলেট ভবনে যাবে। ঠিক তার মনের কথাটি আন্দাজ করেই ঠাট্টা করে বেনভোলিও বলল, যাও না, ক্যাপিউলেটদের বাড়ি গিয়ে দেখে এসো না তাকে। যাব? হ্যাঁ, নিশ্চয়ই যাব, দেখার পিপাসা মিটিয়ে আসবো। বেনভোলিও অবাক, সে শুধু ঠাট্টা করেই ও কথা বলেছিল, নইলে মন্টেগুর ছেলে ক্যাপিউলেটের বাড়ি যাবে এমন পরামর্শ তো পাগল ছাড়া অন্য কেউ দিতে পারে না। কিন্তু রোমিও কি বলে? ও কি সত্যি যেতে চায় সেই শত্রুর পুরীতে? এবার তার ঠাট্টাটা তিতো শোনালো। হ্যাঁ যাও, হয়তো ও পিপাসা একেবারেই মিটবে শত্রুর তরোয়ালের এক ঘায়ে। কিন্তু মার্কুশিও বলল, যাওয়াই ভালো, ক্যাপিউলেটের বাড়িতে বহু সুন্দরীর আগমন হবে, এমন হয়তো কাউকে দেখতে পাবে
যার সঙ্গে রোজালিনের রূপের তুলনাই হয় না। তোমার মোহ কেটে যাবে চিরদিনের মতো। মোহ কাটবার জন্য নয়, দেখার পিপাসা মেটাবার জন্যই রোমিও ক্যাপিউলেট ভবনে যাওয়া স্থির করলো। ছদ্মবেশে যেতে হবে, চিনতে পারলে সত্যগৃহে তাদের ঢুকতে দেবে না। স্থির হলো মার্কসীয় বেনভোলিওরাও সঙ্গে যাবে বন্ধুর। রাজবাড়ির মতো বিরাট বাড়ি ক্যাপিউলেট কর্তার, সেখানে মহা জাঁকজমকে উৎসব হচ্ছে আজ। বড় হলঘর আলোয় আলোয় ঝলমল করছে, তার ভিতর দাঁড়িয়ে ক্যাপিউলেট সমাগত অতিথিদের অভ্যর্থনা করছেন। তরুণ তরুণীদের নৃত্য এবং গীতে উৎসাহ দিচ্ছেন। বয়স্কদের সঙ্গে নিজেদের যৌবনের কথা তুলে হাস্য পরিহাসও করছেন মাঝে মধ্যে। কাউন্ট প্যারিস এলেন। সমস্ত অতিথির ভিতরে এ বাড়িতে এর খ্যাতি সব থেকে বেশি। রূপবান যুবক, অপরিমিত ধনী। ক্যাপিউলেটের একমাত্র কন্যা জুলিয়েটকে তিনি বিবাহ করতে চান। অনেকদিন থেকেই এই জন্য ঘোরাফেরা করছেন ক্যাপিউলেটের কাছে। ক্যাপিউলেটের অনিচ্ছা নেই প্যারিসকে কন্যাদান করতে, তবে মেয়েটির বয়স সবে 14 বছর, আর ক্যাপিউলেটের অন্য ছেলে মেয়েরা সব মরে গিয়েছে। এখন এই একমাত্র সন্তানটিকে এক্ষুনি কাছছাড়া করতে মন চাইছে না তার। তাই তিনি আর 2 বছর অপেক্ষা করতে বলেছেন প্যারিসকে। ইতিমধ্যে অবশ্য জুলিয়েটের সঙ্গে মেলামেশা করতে পারেন প্যারিস, তাতে আপত্তি নেই ক্যাপিউলেটের। বরং তার স্ত্রীর মুখ দিয়ে জুলিয়েটকে একটা আভাসও তিনি দিয়ে দেবেন যে প্যারিসকেই তার ভাবী স্বামী বলে বাছাই করা হয়েছে। অতএব তার সঙ্গে একটু বেশি মিশলে তাতে দোষ হবে না কিছুই। গায়ক আর বাদকদের মতো সেজে 3টি যুবক এসে সাবধানে প্রবেশ করছে এই উৎসবের মাঝখানে। বৃদ্ধ ক্যাপিউলেট যেখানে দাঁড়িয়ে আছেন, বা ক্যাপিউলেট বংশের সুপরিচিত লোকেরা যেখানে ঘোরাফেরা করছেন, সেখানে তারা যাচ্ছে না। বলতে গেলে পুরুষ মহলকে এড়িয়ে মহিলাদের কাছাকাছি তারা ঘুরছে এবং ফিরছে। তারা খুঁজে বেড়াচ্ছে রোজালিনকে, কিন্তু বেশিক্ষণ আর খোঁজা হলো না। একটা অচেনা তরুণীর ওপর চক্ষু পড়তেই গতিশক্তি হারিয়ে ফেললেন রোমিও। স্থান কাল ভুলে গিয়ে তাকিয়েই রইলেন তরুণীর দিকে। চোখের পলক আর পড়ল না। বন্ধুরা তাকে এগিয়ে যেতে বলছে, সেদিকে হুঁশ নেই রোমিওর। সে জানতে চাইছে এই মেয়েটি কে, কিন্তু সে পরিচয় পাওয়ার আগেই তার নিজের পরিচয় প্রকাশ হয়ে পড়ল এই শত্রুপুরীতে। বৃদ্ধ ক্যাপিউলেটের ভাইপো টাইবল্ট তাকে চিনে ফেলল। অতি বদরাগী স্বভাবের লোক এই টাইবল্ট। মন্টেগুর গন্ধ পেলেই সে ক্ষেপে ওঠে। বাইরে রাজপথে তাদের দেখতে পেলেই সে বিবাদ বাঁধিয়ে বসে, আর এ তো নিজের এলাকার ভিতরেই। বাঘের ঘরে ঘোড়ার বাসা। ক্যাপিউলেটের বাড়ির ভিতর হানা দিয়েছে মন্টেগু, গাইয়ে বাজিয়ে বেশ পড়ে। নিশ্চয়ই কিছু খারাপ মতলব আছে, আর নাও যদি থাকে খারাপ মতলব, এভাবে বিনা নিমন্ত্রণে অনধিকার প্রবেশিত একটা মহা অপরাধ। এই অপরাধ ক্ষমা করা যায় না। টাইবল্ট তার ভৃত্যকে বলল, তরোয়াল নিয়ে আয়। দৈবাত বৃদ্ধ ক্যাপিউলেট এসে পড়লেন সেইখানে। টাইবল্টকে উত্তেজিত দেখে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন। টাইবল্ট বলল রোমিওর কথা। রোমিও? মন্টেগুর পুত্র? কি জানি কেন বুড়ো ক্যাপিউলেট রাগ করতে পারলেন না তার ওপর। ছেলেটি ভালো, সুন্দর চেহারা, ওকে দেখেছেন তিনি। লোকের মুখে অনেক প্রশংসাও শুনেছেন। আহা, থাক, তার বাড়িতে এসেছে, একে শত্রুতা করবার সময়? নিমন্ত্রণ না থাকুক, তবু আজ এই মুহূর্তে রোমিও তার অতিথি। অতিথির অপমান করা অন্যায়, তার গায়ে অস্ত্রাঘাত করা তো পাপ। ওর সঙ্গে বিবাদ করতে ক্যাপিউলেট টাইবল্টকে নিষেধ করলেন। কিন্তু খ্যাপা টাইবল্টকে কি সহজে থামানো যায়? রীতিমতো ধমক দিয়ে তাকে শাসন করতে হলো। এত সব ব্যাপার চলছে রোমিওকে উপলক্ষ করে। রোমিও কিন্তু কিছুই জানে না। সারা পৃথিবীর কথা ভুলে গিয়ে তার সমস্ত ভাবনা চিন্তা
ওই তরুণীটির চারিধারে দিশাহারার মতো পাক খাচ্ছে। সে সুযোগ বুঝে এগিয়ে গিয়েছে ওর পাশে, আলাপ করেছে তার সঙ্গে, দু একটি কথা তার মুখ থেকেও শুনতে পেয়েছে। তার ফলে অনুভব করেছে স্বর্গসুখ। মেয়েটিও যে তাকে অপছন্দ করেনি এ ধারণাও ঠাঁই পেয়েছে রোমিওর মনে। একজন এসে মেয়েটিকে ডেকে নিয়ে গেল। রোমিও ওই বুড়িকে জিজ্ঞাসা করলো মেয়েটির পরিচয়। সে যা শুনল তাতে বিষাদ জাগলো তার অন্তরে। সর্বনাশ, এ নাকি জুলিয়েট, ক্যাপুলেটের একমাত্র কন্যা, যে ক্যাপুলেটের সঙ্গে তাদের বংশের চিরদিন শত্রুতা চলছে, ও তারই দুহিতা। রোমিওর চোখে পৃথিবী অন্ধকার মনে হলো। ও যে জুলিয়েটকে একবার দেখেই নিজেকে বিলিয়ে দিয়েছে একেবারে, এখন শত্রু কন্যা বলে তাকে সে ত্যাগ করবে, এমন কি করে হয়? না, তা সে কখনোই পারবে না। ওদিকে জুলিয়েটেরও সমস্যায় পড়েছে। বড় ভালো লেগেছে ওই নতুন দেখা সুন্দর যুবকটিকে। এর পরিচয় তার জানতে ইচ্ছে হয়, কিন্তু হঠাৎ কাউকে তা জিজ্ঞাসা করতেও তার লজ্জা লাগে। বুদ্ধি খাটিয়ে সে একটা উপায় ঠিক করলো। অতিথিরা যখন একে একে বিদায় নিতে যাচ্ছেন, সে আড়ালে দাঁড়িয়ে তার বুড়ি ভিত্রকে জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করতে, ওই যে যায় ওই যুবকটি কে? ওই বুড়ি টাইবেরিওর ছেলে, অনেক টাকা। ওই যে দরজা দিয়ে বেরিয়ে গেল এইমাত্র, ওটি বা কে? পেত্রুসিও। তারপরে যে যাচ্ছে, যে লোকটি একবারও নাচেনি, তা তো জানি নে। এটা সেই ভৃত্যের চালাকি। জানে সে ঠিকই, মানে একটু আগেই জেনেছে টাইবল্টের সঙ্গে যখন ক্যাপুলেটের ঝগড়া হচ্ছিল, কিন্তু না জানবার ভান করাটাই উচিত মনে হলো তার। যুবকটি সুন্দর, জুলিয়েটের কাছে ওর পরিচয় না দেওয়াই ভালো। পরিচয় না পেলেই ও ভুলে যাবে পুরুষটির কথা। কিন্তু পরক্ষণেই মত পাল্টে গেল সেই ভৃত্যর। সে জানে সে অজানাকে জানবার জন্য তরুণীদের মনে একটা দারুণ ঝোঁক আছে। যতক্ষণে যুবকের পরিচয় অজানা থাকবে, ততক্ষণ ও ছাড়া অন্য চিন্তা থাকবে না জুলিয়েটের। তার চেয়ে ওর পরিচয় দিয়ে দেওয়াই ভালো। লোকটা যে শত্রুপক্ষের এ কথা জানলে জুলিয়েট আর ওর কথা চিন্তা করবে না। সে পরিচয় দিল, মন্টেগুর একমাত্র ছেলে, ওই হলো রোমিও, তোমাদের পরম শত্রু। জুলিয়েট ভয়ানক মুষড়ে গেল। মনে মনে ভাবলো, শত্রু, অবশেষে শত্রুকে ভালোবাসতে হলো। সেই রাত্রেই জুলিয়েট নিজের শয়ন কক্ষের বাতায়নের পাশে এসে দাঁড়িয়েছে। মাথা গরম হয়ে উঠেছে নানা চিন্তায়, তাই খোলা হাওয়া ভালো লাগছে একটু। নিচে উঁচু প্রাচীরে ঘেরা বৃহৎ বাগান, অন্ধকার সেখানে। জুলিয়েটের বাতায়ন থেকে একটা আলোক ছটা বেরুচ্ছে, তাতে অত নিচের যে অন্ধকার সেটা ঘোচে না। জুলিয়েট সেই গভীর নিশীথে নিজের হৃদয়কে পরীক্ষা করছে। এমন ভাবে ডুবে গিয়েছে চিন্তায় যে মনের চিন্তা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা হচ্ছে, তা সে জানতেও পারছে না। রোমিও, রোমিও, তুমি রোমিও হয়ে কেন জন্মালে? মন্টেগু বংশে কেন জন্মালে? আমাদের মিলনের পথে তোমার বংশের নামটাই একমাত্র বাধা। তোমার নামটা তুমি পাল্টে ফেলো না, ক্ষতি কি তাতে? নামে কি আসে যায়? গোলাপকে যদি তুমি গোলাপ না বলে অন্য কোনো নাম দাও, তাতে কি গোলাপের সুগন্ধ নষ্ট হবে? নিচের অন্ধকার উদ্যানের ভিতর থেকে একটি মধুর স্বর ভেসে এলো জুলিয়েটের কানে। আমায় তুমি যে নামেই ডাকবে তাই আমার নাম, অন্য কোনো নামে আমার প্রয়োজন নেই। অন্য কোনো নাম আমার কাছে বিষ। জুলিয়েট চমকে উঠল। কে কে ওখানে? রোমিও। অন্য অতিথিদের সঙ্গেই রোমিও ক্যাপুলেট প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল বটে, কিন্তু জুলিয়েটের থেকে দূরে সে যেতে পারেনি। বন্ধুদের ফাঁকি দিয়ে সে একাকী চলে এসেছে প্রাসাদের পিছনের দিকে।
আর সেখান থেকে পাঁচিল পেরিয়ে প্রবেশ করেছে একেবারে অন্তর্মহলে। দাঁড়িয়েছে এসে মৃত্যুর একেবারে মুখোমুখি। রোমিও এভাবে বাঘের গুহায় মাথা গলিয়ে দিয়েছে দেখে জুলিয়েট ভয়ে ব্যাকুল হয়ে উঠল। কেউ জানতে পারলে এক্ষুনি রোমিওর প্রাণ যাবে। ভোজ সবাই সে এসেছিল, সেটা বৃদ্ধ ক্যাপুলেট ক্ষমা করেছেন বটে, কিন্তু অন্ধকার রাত্রে অন্তর্মহলের বাগানে তাকে দেখতে পেলে তিনি আদেশ দেবেন ওকে হত্যা করবার জন্য। জুলিয়েট তাকে কাতর হয়ে অনুনয় করতে লাগলো, যাও যাও, চলে যাও, এক্ষুনি পালাও। কিন্তু রোমিও অটল। জুলিয়েট যে তাকে ভালোবেসেছে এ কথা শোনবার পর তার আর ভয় ডর বলে কিচ্ছু নেই। তার মনে হচ্ছে সে সকল বিপদের ওপরে দেবতার দয়া তাকে ঘিরে আছে। সকল বিপদে সেই দেবতারাই তাকে রক্ষা করবেন। রোমিও গেল না। জুলিয়েটকে কয়েকবার তার ভৃত্যরা ডাকাডাকি করলো ভিতরে যাওয়ার জন্য, কিন্তু কোনো বাঁধনই আজ রাতে তাকে ঘরে বেঁধে রাখতে পারল না। ফিরে ফিরে বারবার সে ছুটে এলো বাতায়নের পাশে। অনেক রাত পর্যন্ত আলাপন চলল দুজনের ভিতর। কত অর্থহীন মধুর কথা দুজনের মুখে। যুগ যুগ ধরে ভালোবাসির কত শপথের দেওয়া নেওয়া। দুজনের শপথ দুজনেই শুনল কেবল। সাক্ষী রইল শুধু নিশুতি রাত আর আধার আকাশের জ্যোতির্ময় তারকা। অবশেষে যেতে হলো রোমিওকে। রাত্রি আর বেশি নেই, কিন্তু রোমিও বিদায় নেওয়ার আগেই ওরা ঠিক করে ফেলেছে পরের দিনই ওদের বিবাহ হবে। সকালবেলাতেই জুলিয়েট তার ভৃত্যকে নিয়ে রোমিওর কাছে পাঠাবে। কোথায় কিভাবে বিয়েটা হবে সেই সব খবর পেয়ে রোমিও জানাবে সেই ভৃত্যের মুখ দিয়েই। রোমিও ঘরে ফিরল বটে, কিন্তু নিদ্রার কথা চিন্তাও করতে পারল না। রাতটা ভোর হতেই সে ছুটল সন্ন্যাসী লরেন্সের কাছে। শহরের বাইরে এক গুহায় বাস করেন সেই সংসার ত্যাগী সন্ন্যাসী। সাধন ভজনে তার দিন কেটে যায়। অবসর সময়ে শিষ্যদের ধর্মোপদেশও দেন। রোমিও সেই সন্ন্যাসীর খুব প্রিয়। লরেন্স ভালোবাসেন এই সুন্দর যুবককে তার চরিত্রের জন্য। রোমিও আজ এই সন্ন্যাসীর কাছেই সাহায্য চাইল। জুলিয়েটকে সে বিবাহ করবে। বিবাহ গোপনে হওয়া চাই। কোনো মতে এ কথা আগে যদি প্রকাশ হয়ে পড়ে, মন্টেগু এবং ক্যাপুলেট দুই পক্ষ থেকেই আসবে প্রচন্ড বাধা। তাই লরেন্সকে অনুনয় করে বলল রোমিও, প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, এ বিবাহের ব্যবস্থা আপনিই করে দিন। লরেন্স সকলেরই ভালো দেখতে চান। তিনি মনে করলেন বিবাহটা যদি একবার হয়ে যায়, এই উপলক্ষে মন্টেগু ক্যাপুলেটদের বহু শত বৎসরের পুরানো কলহ একদিনে মিটে যাবে। এ বংশের একমাত্র পুত্র হলো রোমিও এবং ওই বংশের একমাত্র কন্যা জুলিয়েট। তাদের সুখী করবার জন্য মাতা পিতাকে চিরদিনের শত্রুতাও ভুলে যেতে হবে। লরেন্স রাজি হলেন। সেই প্রভাতেই রোমিওর সঙ্গে তার সেই ভৃত্য যখন দেখা করতে এলো, রোমিও জানালো বন্দোবস্ত সব ঠিক হয়ে গিয়েছে। জুলিয়েট যদি বিকালবেলা সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তবে তার গুহাতেই রোমিওর সঙ্গে তার বিবাহ হয়ে যাবে। সন্ন্যাসী নিজেই বিবাহ দেবেন। সেই ভৃত্য গিয়ে জুলিয়েটকে সংবাদটা দিল। জুলিয়েটের গির্জায় যাওয়ার নাম করে বেরিয়ে এলো বিকালবেলায়। সেই দিনই লরেন্স গোপনে বিবাহ দিলেন রোমিওর সঙ্গে জুলিয়েটের। এবার ঘটনার চাকা ঘুরতে লাগলো বিপরীত মুখে। বিবাহের 2-1 দিন পরেই ভয়ানক গোলমাল বেঁধে উঠল। টাইবল্টের সঙ্গে পথে দেখা হলো বেনভোলিও এবং মার্কুসিওর। সেদিন রোমিওকেও ক্যাপুলেট ভবনে পেয়েও খুশি মতো সাজা দিতে পারেননি টাইবল্ট। অন্তরে সে গুমড়ে মরছিল। আজ রাস্তায় রোমিওর বন্ধুদের দেখা পেয়ে সে ইতর ভাষায় ওদের গালিগালাজ করতে লাগলো। বেনভোলিও ঝগড়াঝাটি ভালোবাসে না। সে হয়তো সব সয়ে যেত, কিন্তু মার্কুসিও সুদে আসলে ফিরিয়ে দিল টাইবল্টের গালাগালি।
সেই সময় রোমিও এসে উপস্থিত। তাকে দেখেই টাইবল্ট তরোয়াল খুলে তাকে আক্রমণ করতে উদ্যত হলো। কিন্তু রোমিওর আজ জুলিয়েটের ধ্যান, জুলিয়েটের জ্ঞান। জুলিয়েটের সম্পর্কে যে কোনো মানুষ তার কাছে আজ অতি প্রিয়। টাইবল্ট জুলিয়েটের ভাই হয়, তাকে শত্রু বলে ভাবাও তার পক্ষে পাপ। তার দেহে অস্ত্রাঘাত করার কথা এখনো কল্পনাও করতে পারে না রোমিও। সে জুলিয়েটের আত্মীয়, সে তো রোমিওরও আত্মীয়। তাই রোমিও মিষ্ট কথায় টাইবল্টকে নিরস্ত্র করবার চেষ্টা করতে লাগলো। এতে ফল হলো বিপরীত। টাইবল্ট মনে করলো রোমিও ভয় পেয়েছে। তার স্পর্ধা আরো বেড়ে উঠল। সে নানা রকমের অপমানের কথা বলতে লাগলো রোমিওকে এবং মন্টেগু পরিবারকে লক্ষ্য করে। রোমিওর প্রতিজ্ঞা সে আজ কিছুতেই রাগ করবে না টাইবল্টের উপর। কিন্তু মার্কোসিও বিচলিত ছিল। রোমিও তার বন্ধু, মন্টেগু বংশ তার আত্মীয়। এদের লক্ষ্য করে এরকম জঘন্য অপমানের কথা অসহ্য হলো তার। সে অস্ত্র নিয়ে আক্রমণ করলো টাইবল্টকে। ঘোর যুদ্ধ বেঁধে উঠল। রোমিও দেখলো সর্বনাশ। মার্কোসিও তার নিজের বন্ধু, টাইবল্ট তার পত্নী জুলিয়েটের ভাই। যে কেউ নিহত বা আহত হলে তার যা ক্ষতি হবে সে কোনো মতেই পূরণ করতে পারবে না। সে ওদের যুদ্ধ থামাবার চেষ্টা করতে লাগলো। উভয়ের অস্ত্রের মুখে নিজে লাফিয়ে পড়ল। মার্কোসিও তরোয়াল টেনে নিল বটে, কিন্তু টাইবল্ট নিল না। রোমিওর আড়াল থেকে সে মার্কোসিওকে দারুণ আঘাত করল। মার্কোসিও পড়ে গেল মাটিতে। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। চোখের সম্মুখে বন্ধু মারা গেল বিনা দোষে, নিষ্ঠুর টাইবল্টের হাতে। রোমিওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার সে ভুলে গেল যে টাইবল্টের সঙ্গে জুলিয়েটের একটা খুব নিকট সম্পর্ক রয়েছে। তরোয়াল নিয়ে সে আক্রমণ করলো টাইবল্টকে। সত্যি সত্যি রোমিওর মতো বীরও সারা শহরে কেউ নেই। তার আঘাতে মুহূর্তের মধ্যে শত্রু ভূপতিত হলো। রোমিওর তরবারি তার বুকের ভিতর বসে গেল একেবারে। তখন জ্ঞান ফিরে এলো রোমিওর। এ কি সর্বনাশ হয়ে গেল! জুলিয়েটকে সে মুখ দেখাবে কেমন করে? কিন্তু দাঁড়িয়ে দুঃখ করবার সময় নেই আর। চারিদিক থেকে লোকজন এসে পড়েছে। ভেরোনার রাজাও আসছেন। বেনভোলিও রোমিওকে দূরে সরিয়ে দিল তাড়াতাড়ি। রাজা এলেন। এই সেদিনই তিনি ঘোষণা করে গিয়েছেন যে রাজপথে যে কেউ দাঙ্গা করবে তার প্রাণদণ্ড হবে। আর আজই সে আদেশ অগ্রাহ্য করে এরা দুটো খুন করেছে প্রকাশ্য রাজপথে। এত সাহস! বেনভোলিওর কাছে সমস্ত কথা শুনলেন রাজা। টাইবল্টই প্রথম আক্রমণ করেছিল, কিন্তু সে তো মারাই গিয়েছে। তার অপরাধের সাজা তো হয়ে গিয়েছে। দ্বিতীয় আক্রমণকারী হলো রোমিও। তবে তার পক্ষ থেকে এইটুকু বলবার আছে যে চোখের ওপর বন্ধুকে মারা পড়তে দেখে শোকে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। টাইবল্টকে যখন সে বধ করে তখন তার মাথা ঠিক ছিল না। রাজা সেই প্রাণদণ্ডের পরিবর্তে তাকে নির্বাসন দণ্ড দিলেন। আদেশ দিলেন ভেরোনা থেকে এই মুহূর্তে সে চলে যাক। এখানে তাকে যদি আর দেখা যায় তক্ষুনি তার প্রাণ যাবে। বৃদ্ধ মন্টেগুর চোখের জল দেখে রাজার মন একটুও ভিজল না। জুলিয়েটকে ফেলে রেখে রোমিওকে সেই মুহূর্তে নির্বাসনে চলে যেতে হলো। একবার শেষ সাক্ষাৎ করে বিদায় নিয়ে যাওয়ার সময়ও হলো না। তক্ষুনি ভেরোনা ত্যাগ করে তাকে গিয়ে আশ্রয় নিতে হলো মান্টুয়া নগরে। দুঃখে হৃদয় ভেঙে গেল জুলিয়েটের। বিবাহের ঠিক পরেই এ কি দুর্ঘটনা ঘটল তার ভাগ্যে! চোখের জল আর থামে না তার। ক্যাপিউলেটের বাড়ির অন্তর্মহলে ঢুকলেই যে কেউ শুনতে পাবে জুলিয়েটের কান্না আর দীর্ঘ নিঃশ্বাস। লোকে মনে করে টাইবল্টের মৃত্যুর জন্যই তার এই শোক। রোমিওর জন্য যে তার কোনো দুঃখ হতে পারে এমন সন্দেহ তো কারুর মনেই আসেনি। রোমিওকেও চিনত বলেই জানে না কেউ। মা বাপ আপনজনেরা জনে জনে অনেক বোঝালেন তাকে। কিছুতেই তার শোকের নিবৃত্তি হয় না, কিছুতেই থামে না তার অশ্রু। ক্যাপিউলেট ব্যাকুল হয়ে পড়লেন। একমাত্র সন্তান এই জুলিয়েট
তাকে অবিরত চোখের জল ফেলতে দেখে তার জীবনের সুখ শান্তি সব লোপ পেয়ে গেল। তিনি একটা উপায় স্থির করলেন অবশেষে। প্যারিসকে তিনি কথা দিয়ে রেখেছেন যে জুলিয়েটের সঙ্গে তার বিবাহ দেবেন। ঠিক করলেন তার আর বিলম্ব তিনি করবেন না, 2-1 দিনের ভিতরই বিবাহটা সমাধান করে ফেলবেন। বিবাহের আনন্দে টাইবল্টের শোক নিশ্চয়ই ভুলে যাবে জুলিয়েট। সবাই তৈরি হলো বিবাহের উপলক্ষে জমকালো রকমের একটা উৎসব করবার জন্য। কেবল মাথায় বাজ ভেঙে পড়ল অভাগিনী জুলিয়েটের। সে তো বলতে পারে না যে আগেই তার বিবাহ হয়ে গিয়েছে। সে কেবল অনুনয় করতে লাগলো বিবাহ পিছিয়ে দেওয়া হোক কিছুদিনের জন্য। তার মন বড় অস্থির হয়ে আছে। এখন বিবাহ করতে হলে তাতে সে কিছু মাত্রই আনন্দ করতে পারবে না। কিন্তু সব বড়লোক যেমন হয়, ক্যাপুলেটও তেমনই ভীষণ একগুঁয়ে। তিনি একবার যে হুকুম দিয়েছেন তাতে কেউ আপত্তি তুলবে এটা সহ্য করতে ক্যাপুলেট নারাজ। জুলিয়েটের আপত্তিতে মোটেই কান না দিয়ে তিনি কঠোর ভাষায় তিরস্কার করলেন জুলিয়েটকে। বিবাহ তাকে করতেই হবে, না করলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তিনি। জীবনে আর তার মুখ দেখবেন না। জুলিয়েট নিরুপায় হয়ে পড়ল। কি করবে সে? এই বিপদে তাকে সাহায্য করবার মতো কেউ নেই, একটা পরামর্শ দেওয়ার লোক পর্যন্ত নেই। হঠাৎই তার মনে হলো সন্ন্যাসী লরেন্সের কথা। আছেন, সাহায্য করবার মতো ওই একটি লোকই আছেন। জুলিয়েটের বিবাহ তো তিনিই দিয়েছিলেন। রোমিওকে তিনি স্নেহ করেন, তার খাতিরে অবশ্যই সন্ন্যাসী জুলিয়েটকে বিপদে সাহায্য করবেন। জুলিয়েট সেই দিনই লরেন্সের সঙ্গে দেখা করল। সব শুনে সন্ন্যাসী বললেন, এ বিপদে অবশ্যই আমি উদ্ধার করব তোমাকে। প্যারিসের সঙ্গে বিবাহে তুমি রাজি হয়ে যাও, আর কান্নাকাটিও বন্ধ করো। একটা ওষুধ আমি তোমাকে দিচ্ছি। বিবাহের জন্য যে দিন স্থির হবে তার আগের রাত্রে এই ওষুধটি তুমি খাবে। এর ফলে বাইরে থেকে তোমাকে মৃত বলে মনে হবে। কেউ কোনো মতেই বুঝতে পারবে না যে তোমার দেহের ভিতর প্রাণ আছে। তারপর পিতা বাধ্য হয়েই তোমার দেহ সমাধিস্থ করবার জন্য গির্জায় পাঠাবেন। কবরখানার মাঠে ক্যাপুলেট বংশের নিজস্ব ঘর আছে একটা, সেই ঘরেই তোমার দেহ রাখা হবে। তোমার জ্ঞান ফিরে আসবে ওষুধ খাওয়ার 24 ঘন্টা পরে, অর্থাৎ রাত্রিকালে। জ্ঞান ফিরে আসবার পরেই তুমি দেখতে পাবে রোমিও এসে তোমার পাশে অপেক্ষা করছে। সে তোমায় মান্টুয়ার নিয়ে যাবে। সব ব্যবস্থা আমি করছি। বিশ্বাসী লোক দিয়ে রোমিওকে সব খবর আমি পাঠাচ্ছি এক্ষুনি। জুলিয়েট যেন মৃতদেহে প্রাণ ফিরে পেল। নৈরাশ্য ঘুচে গিয়ে তার হৃদয়ে নতুন আশার আলো দেখা দিল। সে ঘরে ফিরে এলো হাসি মুখে। তার দিকে তাকিয়ে ক্যাপুলেট অবাক হয়ে গেলেন। জুলিয়েট বলল, বাবা, আমি প্যারিসকে বিয়ে করতে রাজি। তোমার কথার অবাধ্য হব না। ভিতরের কথা না বুঝে ক্যাপুলেট সস্নেহে তাকে কাছে টেনে এনে আশীর্বাদ করলেন। সন্ন্যাসী লরেন্সের সুদুপদেশেই মেয়ের এই সুমতি হয়েছে মনে করে তার উপর খুব কৃতজ্ঞ হয়ে উঠলেন তিনি। ক্রমে বিবাহের আয়োজন সম্পূর্ণ হলো। কাল বিবাহ। রাত্রিকালে জুলিয়েট ওষুধ সেবন করল, যে ওষুধ সে পেয়েছিল সন্ন্যাসীর কাছে। সকালবেলা বিবাহের বাঁশি বেজে উঠল ক্যাপুলেট ভবনে। কিন্তু সে ক্ষণকালের জন্য। একটু পরেই অন্তঃপুর থেকে উঠল বহু লোকের করুণ রোদনের সুর। উৎসবের বাঁশি ভয় পেয়ে থেমে গেল রোদনের সুরে। জুলিয়েটকে যারা ঘুম থেকে জাগাতে গিয়েছিল তারা তাকে দেখতে পেয়েছে মৃত। এ কি সর্বনাশ! বৃদ্ধ ক্যাপুলেট, ক্যাপুলেটের পত্নী, আত্মীয়, বন্ধু, দাস দাসী হাহাকার করতে লাগলো সবাই মিলে। এমন সর্বনাশ যে ঘটতে পারে তা কল্পনাও করতে পারেনি কেউ। কিন্তু কাঁদতে কাঁদতেও কর্তব্য করতে হয়। কন্যাকে সমাধি দেওয়ার জন্য গির্জায় পাঠিয়ে দিলেন ক্যাপুলেট। যথারীতি ক্যাপুলেট বংশের নিজস্ব সমাধি মন্দিরে দেহটি এক রাত্রি থাকবে। তার পরদিন দেওয়া হবে সমাধি। ইতিমধ্যে লরেন্স লোক পাঠিয়েছেন রোমিওর কাছে।
সেই লোক সব কথা তাকে খুলে বলবে এবং ঠিক সময়ে রোমিওকে কবরখানার মাঠে নিয়ে আসবে। এদিকে লরেন্সও থাকবেন তখন জুলিয়েটের পাশে। রোমিওর সঙ্গে জুলিয়েটকে তিনি মান্টুয়া রওনা করে দেবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। এমনই দুর্ভাগ্য, লরেন্সের লোক রোমিওর কাছে পৌঁছাবার আগেই অন্য একটি লোকের মুখে রোমিও শুনেছে জুলিয়েটের মৃত্যু সংবাদ। আকাশ ভেঙে পড়েছে রোমিওর মাথায়। নেই, জুলিয়েট নেই, তাহলে আর কিসের আশায় বেঁচে থাকবে রোমিও? কিছু মারাত্মক বিষ জোগাড় করে নিয়ে তখনই সে রওনা হলো ভেরোনার দিকে। যখন লরেন্সের লোক মান্টুয়ায় পৌঁছালো তখন সেখানে রোমিওকে দেখতে পেল না। এদিকে রাত্রি হয়ে এলো। হতভাগ্য প্যারিস, সে সত্যই ভালোবেসেছিল জুলিয়েটকে। বিবাহের আগের রাত্রে তাকে হারিয়ে সেও পাগলের মতো হয়ে গিয়েছে। জুলিয়েটের মৃতদেহকে একবার শেষ দেখা দেখবার জন্য সেও রাত্রিবেলা এসেছে ক্যাপিউলেটদের সমাধি মন্দিরে। ঠিক সেই সময় এসে পড়েছে রোমিও। সমাধি মন্দিরের দরজায় রোমিওকে দেখেই সে চমকে উঠল। রোমিও এখানে? ক্যাপিউলেটদের চিরশত্রু রোমিও। প্যারিস ভাবলো নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই সে এখানে এসেছে। টাইবল্টকে হত্যা করে সে ক্ষান্ত হয়নি। আরো নতুন কি ক্ষতি করতে চায় সে? প্যারিসে উপস্থিত থাকতে সে কখনো করতে পারবে না। বিবাহ যদিও হয়নি, তবু জুলিয়েটকে প্যারিস নিজের বলেই জানে। তার বংশে কলঙ্কের হাত থেকে বাঁচাতে প্যারিস যা করার সেটা করবে। সে দ্বিধা না করেই আক্রমণ করলো রোমিওকে। দুর্ভাগ্য তার, রোমিওর অস্ত্রেই নিজে নিহত হয়ে ধরাশায়ী হলো। তখন রোমিও প্রবেশ করলো সমাধি মন্দিরে। কাঠের কফিনের ভেতর জুলিয়েটের দেহ শোয়ানো ছিল। কফিন খুলে সে জুলিয়েটকে দেখলো। তখনও জুলিয়েট জাগেনি, মৃতের মতো পড়ে আছে। তাকে প্রাণ ভয়ে একবার দেখে নিয়ে তার পাশে শুয়েই রোমিও বিষ পান করলো। দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে। হায় ভাগ্য, তার একটু পরেই জুলিয়েটের জ্ঞান ফিরে এলো। ফিরে আসতেই সে দেখলো তার রোমিও তার পাশেই শুয়ে আছে, কিন্তু সে মৃত। হাহাকার করে উঠল জুলিও, রোমিওর সঙ্গে মিলিত হবে। বড় আশায় সে বুক বেঁধেছিল। সে আশা এভাবে গুঁড়িয়ে যেতে দেখে আর সইতে পারল না। রোমিওর কোটি থেকে তার ছুরিকা টেনে নিয়ে বসিয়ে দিল নিজের বুকে। তারপর একটু পরেই সন্ন্যাসী লরেন্স এলেন। তিনি নির্দিষ্ট সময়ে এসেছেন, কিন্তু নিষ্ঠুর ভাগ্য তার আগেই পাশা উল্টে দিয়েছে। যে নাটককে মিলনে শেষ করতে চেয়েছিলেন সন্ন্যাসী, তা শেষ হয়েছে রোমিও জুলিয়েট দুজনেরই মরণে। তারপর রাজা এলেন, ক্যাপিউলেট এলেন, মন্টেগু এলেন। শহরের ছেলে বুড়ো সবাই একে একে এলেন। লরেন্স তাদের সবাইকে বললেন রোমিও জুলিয়েটের প্রেমের কথা এবং মৃত্যুর কথা। তখন দুঃখ আর শোক, অশ্রু আর হাহাকার। এতদিনে অনুতপ্ত ক্যাপিউলেট আর অনুতপ্ত মন্টেগুর চোখের জলের ভিতর দিয়ে মিলিত হলেন শত শত বৎসরের শত্রুতা ভুলে।